আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার সাথে এই লাইভে যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। ড্রোন হামলার পরে সেখানে আগুন ধরেছে, বিস্ফোরণ হয়েছে। কে করেছে এখনো পর্যন্ত জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাত বলছে তার এই পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে হামলাটি হয়েছে তার দেশের পশ্চিম সীমান্ত থেকে আগত ড্রোনের মাধ্যমে। 3টা ড্রোন এসেছে, সীমান্ত পার হয়েছে, 2টো ড্রোন তার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে, আর একটা ড্রোন আঘাত এনেছে আল বারাকা পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। এই পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি দেশের প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় 1/4 শুধুমাত্র এই একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। এমনকি গত বছর শুধুমাত্র তার গৃহস্থলীর কাজে যেই বিদ্যুতের দরকার তার 57% এসেছিল এই একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে। এই পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ কোরিয়ার সাপোর্টে বা দক্ষিণ কোরিয়ার কোম্পানির মাধ্যমে তৈরি করা হয়। এখানে ইউরেনিয়াম আসে কাজাকিস্তান থেকে। কাজাকিস্তান হচ্ছে গত বছর 2025 সালে ইসরায়েলের সাথে আব্রাম চুক্তিতে আবদ্ধ হওয়া সর্বশেষ রাষ্ট্র। কেন এই হামলা কোত্থেকে হয়েছে এটা নিয়ে এখন জল্পনা কল্পনা আছে। সংযুক্ত আরব আমিরাত এটাকে বলছে সন্ত্রাসী আক্রমণ। সংযুক্ত আরব আমিরাতের পশ্চিম সীমান্তের উপর দিয়ে আসা এই ড্রোন হামলা কোন দেশ থেকে হতে পারে? দেশটির পশ্চিম সীমান্তে আছে সৌদি আরব। সৌদি আরব কি সংযুক্ত আরব আমিরাতে এই ড্রোন হামলা করবে তার পরমাণু স্থাপনায়? আর পশ্চিম সীমান্তে আর কোনো দেশ নেই। যদি সৌদি আরবের বাইরে থেকে কোনো দেশ থেকে, সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে যদি আক্রমণ করতে হয় তাহলেও সৌদি আরবের উপর দিয়ে সেই ড্রোন সংযুক্ত আরব আমিরাতে আসতে হবে। সৌদি আরবের বাইরে থেকে কোন জায়গা থেকে হামলা হতে পারে? ইসরায়েল থেকে। তাতে বিশাল এরিয়া পার হয়ে তারপর আসতে হবে। কেন ইসরায়েল আক্রমণ করবে? এটা তো একটা প্রশ্ন। বাদ দিলাম এটা। জর্ডান থেকে, জর্ডানের এখানে আক্রমণ করার সুযোগ ওইভাবে নেই। কেন নেই? কারণ হচ্ছে পুরো সৌদি আরবের কয়েক হাজার মাইল পার হয়ে উপর দিয়ে আসতে হবে। সুদান থেকে না, কারণ হচ্ছে সুদান থেকে লোহিত সাগর পার হয়ে তারপরে সৌদি আরবের পশ্চিম প্রান্ত থেকে একেবারে পূর্ব প্রান্তে এসে তারপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঢুকতে হবে। সোমালিয়া থেকে না। কোথা থেকে হতে পারে? একটাই অপশন খালি আছে, সেটা হচ্ছে ইয়েমেন থেকে। হুথিদের থেকে এই আক্রমণটা আসতে পারে। এখনো পর্যন্ত এই আক্রমণের ব্যাপারে কেউ বা কোনো পক্ষ দায় স্বীকার করে নাই। সংযুক্ত আরব আমিরাতও এই আক্রমণের জন্য কাউকেই দোষারোপ এখনো পর্যন্ত করে নাই। কিন্তু এই আক্রমণ বর্তমান যে যুদ্ধ চলছে বা থেমে থেমে যে যুদ্ধটা চলছে অথবা যে যুদ্ধবিরতি চলছে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে, সেটাতে নতুন গতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা গতি দেওয়ার চেষ্টা করা হবে। কেন এটা? কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে এসে তার এই চীন সফরে তিনি কি করেছেন না করেছেন, সফর কেমন গেল, সেই সফরে কি অর্জন হলো, চীনের রাষ্ট্রপতির সাথে কি ধরনের কথাবার্তা হলো, চীন এই হরমুজ প্রণালী নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে, ইরান যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে, এগুলো নিয়ে তিনি নেতানিয়াহুকে ব্রিফ করেছেন। বিষয়টা যেন কেমন লাগে না? যে পররাষ্ট্রমন্ত্রী অন্য কোনো দেশে সফরে গেলেন, সফর করলেন, ওই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করলেন, ফিরে এসে প্রধানমন্ত্রীকে ব্রিফ করলেন, এরকম মনে হয় আমার কাছে। আর যদি আপনি অন্যভাবে দেখেন যে হ্যাঁ ঠিক আছে, ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, দু দেশের সম্পর্ক যেহেতু এত ভালো এবং এই যুদ্ধে দু দেশ একত্রে নেমেছে, সুতরাং এই ট্রাম্পের শি জিনপিংয়ের সাথে কি সফর হয়েছে, কি কথা বলেছে, এটা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতেই পারে।
আপনি বিষয়টাকে এভাবে দেখতে পারেন। কিন্তু সেই দেখার আগে যেটা এখানে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে ট্রাম্প এই সফরের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করেছেন। খবরটা এসেছে এভাবে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছেন এবং ইসরায়েল বলছে সে ইরান যুদ্ধ নতুন করে শুরু করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। আর ওদিকে ইরান বলছে যে সে তার পরমাণু স্থাপনা বা এই যে পরমাণু প্রকল্প এটা থেকে সে পিছপা হবে না, সে হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বা নতুন প্রস্তাবনা নিয়ে আসতে চাইছে। কি সেটা? সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ পার হতে পারবে সেটা নিশ্চিত করা। আপনাদের মনে থাকবে তুরস্কের বসফরাস প্রণালী নিয়ে এরকম একটা চুক্তি হয়েছিল সেই প্রায় 100 বছর আগে। চুক্তিটাকে বলা হয় মন্ট্রেক্স চুক্তি। চুক্তিটা কি? যে বসফরাস প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে ঢোকার জন্য অনুমতি পাবে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলো। যদিও তুরস্ক এই বাণিজ্যিক জাহাজগুলো থেকে কোনো পয়সা নিতে পারে না, টোল নিতে পারে না, কারণ হচ্ছে বসফরাস প্রণালী হচ্ছে একটা আল্লাহর সৃষ্টি প্রণালী, মানুষের তৈরি না, সুতরাং এখান থেকে কোনো টোল নেওয়া যাবে না এবং কোনো জাহাজকে আটকানোও যাবে না, বাণিজ্যিক জাহাজকে। যুদ্ধ জাহাজের ক্ষেত্রে ওই কৃষ্ণ সাগরের চারিদিকে যেই সমস্ত দেশ আছে শুধুমাত্র ওই সমস্ত দেশের যেই সমস্ত জাহাজ কৃষ্ণ সাগরে তাদের নৌঘাটিতে রেজিস্ট্রেশন করা ওই জাহাজগুলো অবাধে ঢুকতে পারবে। এর বাইরের অন্য কোনো দেশের জাহাজ, আমেরিকার জাহাজ, ব্রিটেনের জাহাজ, অমুক জাহাজ, সমুক জাহাজ, এমনকি ওই কৃষ্ণ সাগরের চারিদিকের দেশগুলো কে বুলগেরিয়া, তারপরে হচ্ছে আপনার ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, তুরস্ক, এই সমস্ত দেশের জাহাজও কৃষ্ণ সাগরে শুধুমাত্র তাদের এই রেজিস্ট্রেশন করা ওইখানের ঘাটিগুলোতে, নৌঘাটিগুলোতে যেগুলো রেজিস্ট্রেশন করা। এর বাইরের কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে, তবে 20 দিন বা 23 দিনের বেশি থাকতে পারবে না। এখন ইরান চাচ্ছে হরমুজ প্রণালী নিয়ে এরকম একটা সিস্টেম তৈরি করতে। কেন? কারণ হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে এতদিন পর্যন্ত আমেরিকার যুদ্ধ জাহাজগুলো অবাধে ঢুকতো আর বের হতো। ইরানের জাহাজ ওইখান থেকে মানে কেড়ে নিত, সে ইরানের জাহাজ কেড়ে নিত। ইরানের কোন জাহাজ? ইরানের বাণিজ্যিক জাহাজ সে কেড়ে নিয়ে যেত এবং সারা বিশ্বকে কি বলতো? ইরান আমার নিষেধাজ্ঞা না মেনে গোপনে চুরি করে তেল বিক্রি করতেছে, আমি চোরকে ধরেছি। আর ঘটনাটা কি? তুমি কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এসে এখানে তার ঘরের তার জিনিস সেটার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছ, সে সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করার কারণে তার তেল তুমি জোর করে নিয়ে গেছো। ইরান অনেক সময় আমেরিকার এই জাহাজগুলোর উপরে বিভিন্ন ধরনের আক্রমণ বা অপারেশন চালাতো। কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার এই জাহাজগুলোর নাবিকদেরকে ধরে আবার ছেড়ে দিত, তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে হয়রানি করতো যদি বলা হয়। এখন হরমুজ প্রণালী নিয়ে ইরান বলছে ঠিক আছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ যাক, কোনো সমস্যা নেই, কিন্তু এমন একটা মেকানিজম তৈরি করা দরকার যেখান থেকে যুদ্ধ জাহাজ ঢুকতে পারবে না। এখন হরমুজ প্রণালীতে যদি এরকম হয় যে কোনো দেশেরই যুদ্ধ জাহাজ ঢুকতে পারবে না, হরমুজ প্রণালী একটা বাণিজ্যিক প্রণালী, এটাকে শান্তির একটা এই কি বলে, পারস্য উপসাগর হচ্ছে একটা বাণিজ্যিক সাগর, তেল এবং গ্যাসের সাগর, এটাকে শান্তির সাগর হিসেবে আমরা নিয়ে আসবো এবং এখানে কোনো ধরনের বাণিজ্যিক যুদ্ধ জাহাজ থাকবে না। যদি এরকম হয় তাতে সবচাইতে বেশি এই অঞ্চলে এই পারস্য উপসাগর বা আরব উপসাগর যেটাই বলা হোক, এখানে সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে কে? সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে কাতার, কুয়েত, সৌদি আরব। কারণ এটা হলে তাদের এই অঞ্চলের আশেপাশে কোনো জায়গায় তাদের আর নৌবাহিনীর কোনো খবরই থাকবে না, যদিও এদের নৌবাহিনী অনেক ছোট। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে থাকবে, কারণ হচ্ছে তার এই হরমুজ প্রণালীর বাইরে আল ফুজাইরা বন্দর আছে, সেখানে সে তার নৌবাহিনী রাখতে পারবে। ওমান তো এমনিতেই বাইরে আছে হরমুজ প্রণালীর। আর ইরানও যদি বলে ঠিক আছে আমারও নৌবাহিনী এখানে থাকবে না, ইরানের এর বাইরে হচ্ছে একটা বন্দর আছে, সুতরাং সেখানে রাখতে পারবে। তবে ইরান যেটা চাইবে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই
পারস্য উপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে ওই দেশগুলোর বন্দরগুলোতে তাদের নিজস্ব যুদ্ধজাহাজ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু এর বাইরের দেশগুলো থেকে কোনো যুদ্ধজাহাজ এখানে ঢুকতে পারবে না। এরকম একটা কিছু করতে চাইতে পারে আমার কাছে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। এবারে এই দুটো ঘটনার পরে বিশাল একটা খবর, যদিও খবরটা আপনাদের কাছে খুব ছোট আকারে আসবে। সেই বিশাল খবরটা হচ্ছে ইরাকের মাটিতে, ইরাকের ঘাঁটি, ইরাকের মাটিতে, ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন 2টা সামরিক ঘাঁটির খবর এসেছে। গোপন 2টা সামরিক ঘাঁটি ইসরায়েলের। কোথায়? ইরাকের মাটিতে। কেন ব্যবহার হচ্ছে? কে অনুমতি দিয়েছে? কে জানতো? কেউ জানতো না। ইরাকের মধ্যে মরুভূমিতে ইসরায়েলের, ইরাক থেকে কত কিলোমিটার দূরে? হাজার হাজার কিলোমিটার দূরে, শত শত কিলোমিটার দূরে। এখানে মরুভূমির মধ্যে সে ঘাঁটি গেড়েছে কাউকে না বলে। ইরাকের সাথে চুক্তি হয়েছে, এখনো পর্যন্ত জানি না চুক্তি হয়েছে কিনা। এরকম কোনো চুক্তি প্রকাশ হয় নাই। বিশ্বকে জানিয়েছে যে আমি এখানে ঘাঁটি করি, জানায় নাই। গোপনে দুটো, কমপক্ষে দুটো ঘাঁটি গেড়েছে। সেই ঘাঁটি দিয়ে সে কি করছে? ইরানের বিরুদ্ধে যে আক্রমণগুলো হয়েছে সেই আক্রমণে এই সমস্ত ঘাঁটি থেকেও ইরানের উপরে আক্রমণ হয়েছে। আস্তে আস্তে এই ধরনের খবরগুলো আরো আসবে। আমাদের অনেক প্রশ্ন ছিল না যে ঠিক আছে আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করলো, কিন্তু এই দেশে কেন আক্রমণ করলো, ওই দেশে কেন আক্রমণ করলো, কাতারে কেন আক্রমণ করলো, সৌদি আরবে কেন আক্রমণ করলো? গতকালকের খবর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এ পর্যন্ত বলেছে তারা ইরানের উপরে তাদের নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব অস্ত্র, নিজস্ব ড্রোন, নিজস্ব মিসাইল, নিজস্ব বিমান ব্যবহার করে নাই। কিন্তু গতকালকের খবর কি? ইরানে আক্রমণের সময় আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণ করছে, এরা বলছে যে আমেরিকার ঘাঁটি আছে আমাদের দেশে, আমেরিকা তার ঘাঁটি ব্যবহার করছে। ভাই আমার এখানে কিছু করার নেই, তুমি তো জানোই যে আমেরিকা যা ইচ্ছে তাই করতে পারে, আমি আর কি করবো, আমি তো তোমার ভাই, আমি তোমার উপর তো কোনো আক্রমণ করি না, তুমি কেন আমার উপর আক্রমণ করছো? এগুলো হচ্ছে এদের কথা, ইরানকে। কিন্তু গতকালকের খবর কি? আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে সেই সময়ে কোন ধরনের ঘোষণা ছাড়া, মানে হয় না যে ঘোষণা দিচ্ছে আগে থেকে যে আমিও এই যুদ্ধে যুক্ত হলাম, এরকম কোন ঘোষণা ছাড়া তারা এই দুই দেশ তাদের নিজস্ব অস্ত্র, নিজেদের সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। অর্থাৎ তারা মারতেছে, ভাই আমিও 2টা মারি, দেখি না মারতে কেমন লাগে। এখন কি বলবেন? ইরান কেন পাল্টা আক্রমণ করলো? এই যে ইরাকে ঘাঁটি গাড়ল, সারা ইয়াতে ইরানকে দোষ দেওয়া হয় যে ইরান প্রক্সি সংগঠন করেছে, ওই দেশের মধ্যে গিয়ে, ওই দেশে গিয়ে সে তার গোষ্ঠী, নিজস্ব গোষ্ঠী গঠন করেছে, নিজের ওই গোষ্ঠীর জন্য কিছু সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনা, অস্ত্র শস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, অমুক করতেছে, সমুক করতেছে। সুতরাং ইরান হচ্ছে কি? সন্ত্রাসের সাপোর্টদাতা রাষ্ট্র। তো এটা কি? অন্য দেশে গোপনে মরুভূমিতে ঘাঁটি গাড়া, অন্য দেশের উপরে মানে বিমান চালিয়ে নেওয়া, যুদ্ধ বিমান নিয়ে যাওয়া, সেখান থেকে আবার আরেকটা দেশে আক্রমণ করা, এগুলো নিলে বাদই দিলাম। ফিলিস্তিনে, গাজা ভূখণ্ডে, লেবাননে ইসরায়েল যে আক্রমণগুলো করেছে, এটার না জাতীয়ভাবে, না আন্তর্জাতিকভাবে, না আঞ্চলিকভাবে কোনো আইন কানুন কোনো কিছুতে এটার কোনো মানে অনুমোদনই নাই। কিন্তু তারপরও সে সারা বিশ্বের কাছে বলছে আমার সেনাবাহিনী হচ্ছে সবচাইতে মানবিক এবং মোরাল সেনাবাহিনী। বিশ্বে যত নিকৃষ্ট আক্রমণ এবং নিকৃষ্ট নির্যাতন আছে আমার মনে হয় সেগুলোর উৎস হচ্ছে এরা।
ভালো করে শুনবেন, যত নিকৃষ্ট আক্রমণ এবং নিকৃষ্ট নির্যাতন আছে সেটার উৎস হচ্ছে এই ইসরায়েল। আত্মঘাতী বোমা হামলা, এখন বলা হয় না বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলা মানেই হচ্ছে ওই যে দিয়ে শুরু করে তারপর সন্ত্রাস। আত্মঘাতী বোমা হামলা সর্বপ্রথম শুরু করেছে এরা। জবরদখল করা, মানুষের বাড়ি ঘর জোর দখল করে তারপরে হচ্ছে তাদেরকে বাড়ি থেকে নামিয়ে দিয়ে পিটিয়ে হত্যা করে বাস্তুচ্যুত সবচেয়ে বেশি করেছে এরা। গত কয়েকদিন আগে নাকবা দিবস ছিল, নাকবা দিবস, তাই না? আমরা অনেকে জানি না যেটা কি, আমরা অনেকে জানি না যে এই দিনটা কি, এবং এই দিনটা সম্পর্কে আমার মনে হয় না আমাদেরকে হচ্ছে খুব বেশি একটা জানানো হয়। আপনি যদি এভাবে দেখেন যে জাস্ট অনলাইনে সার্চ দিবেন নাকবা দিবস, নাকবা দিবস, আপনাকে অনলাইনে সার্চ দিলে সবার আগে আসে কি? গুগল, এখন হচ্ছে গুগল এআই মোড, আর হচ্ছে উইকিপিডিয়া সবার আগে আসে। উইকিপিডিয়া আপনাকে নাকবা দিবস কিভাবে বলে জানেন? উইকিপিডিয়ার নাকবা দিবস হচ্ছে নাকবা দ্বারা, তার কথা, নাকবা দ্বারা 1948 সালে সংগঠিত ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনি আরবদের দেশ ত্যাগকে বোঝানো হয়। এ সময় 7 লাখের বেশি ফিলিস্তিনি গৃহহীন হয়েছিল এবং তারা দেশ ত্যাগ করেছিল। এই ফিলিস্তিনিদের দেশ ত্যাগকে পরবর্তীতে একটা দিবস হিসেবে পালন করা হয়। ভাই কি বুঝলেন? ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনিরা দেশ ত্যাগ করেছে 1948 সালে। ইতিহাস আপনাকে এভাবেই বলা হয়। অথচ 1948 সালে কি হয়েছিল? অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়ার পর ফিলিস্তিনিদের উপরে গণহত্যা চালানো হয়েছিল, তাদেরকে গৃহহীন করা হয়েছিল, তাদের উপরে ব্যাপক পরিমাণে নির্যাতন করা হয়েছিল, মা বোনদেরকে গণধর্ষণ করা হয়েছিল, শিশুদেরকে হত্যা করা হয়েছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মানুষকে ধরে ধরে এনে গুলি করা হয়েছিল, পশু পাখি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে 7 লাখ মানুষকে, 7 লাখ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেটা হচ্ছে নাকবা দিবস। কিন্তু আপনাকে কি বলছে? ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনি আরবরা দেশ ত্যাগ করছে। মানে বিষয়টা এরকম আর কি, কোন একটা দেশের যুদ্ধ বাজছে বা গৃহযুদ্ধ বাজছে, এই গৃহযুদ্ধের কারণে মানুষজন হচ্ছে দেশ ত্যাগ করছে। ঠিক একইভাবে আজকে আপনি অন্য একটা দেশে গিয়ে গোপনে ঘাঁটি গাড়বেন এবং সেই ঘাঁটির খবর কাউকে দিবেন না, পরবর্তীতে সেটা প্রকাশ হবে এবং কেউ কোনো টুটা শব্দ করবে না। আন্তর্জাতিক কোনো সংস্থা, আন্তর্জাতিক কোনো আইন কানুন, আন্তর্জাতিক কোনো ফোরামে এটা নিয়ে কোনো ধরনের আলোচনাই হবে না। এটা সম্ভব, শুধু সম্ভব কেন? যদি হচ্ছে দেশটা হয় ইসরায়েল। এজন্য আপনাদের সামনে যখন হচ্ছে এই ইসরায়েল নিয়ে এবং এই ইসরায়েলকে যারা সাপোর্ট দেয়, এরা যখন মানবিকতা, মোরাল, গণহত্যা, এই সেই এই সমস্ত জিনিস নিয়ে যখন কথা বলবে, আগে দুটো থাপ্পড় দেবেন যে আগে যা দূরে সর। কোন বিষয় নিয়ে কথা বলতে আসছো? মানে এটাকে সাপোর্ট করার কোনো জায়গায় নাই। আপনি কি দিয়ে এটাকে সাপোর্ট করবেন? বর্তমানে যে জিনিসগুলো ঘটছে, আপনি দেখেন, আমাদের দেশের কথা বলেন, তুরস্কের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, যে কোনো মুসলিম দেশের কথা, বাকিগুলোর বাদ দিলাম, যে কোনো মুসলিম দেশের কথা বলেন, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে সোচ্চার হই যখন সেখানে কোনো মানুষের উপরে অত্যাচার করা হয়, কোনো মানুষকে বিনা কারণে দোষী করা হয়, কোনো মানুষের উপরে জেলখানাতে অত্যাচার চালানো হয়। এটা নিয়ে হচ্ছে আমরা সোচ্চার হই। যখন একজন সাংবাদিককে বিনা কারণে বা হচ্ছে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়, আন্তর্জাতিকভাবে সেই দেশের উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়, তার উপরে নিষেধাজ্ঞা আসে,
তার পুলিশ বাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসে, রাষ্ট্রপ্রধানের উপরে নিষেধাজ্ঞা আসে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কত কিছু হয় না। এবং আমরা এটা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা করি। আপনি দেখেন, শত শত সাংবাদিককে হত্যা করলো 48 সালে। 1948 সালের কথা বাদ দিলাম, 1948 সালের কি হয়েছে? 2024, 25, 26 সাল, সারা দুনিয়ার চোখ টেকনোলজি, কি বলে, ইউটিউব, ফেসবুক, টিকটক, এইটা সেইটা সবকিছুর সামনে। আগে তো আর ভিডিও এতভাবে ছড়ানো হতো না, এখন ভিডিও ছড়াচ্ছে, ছড়িয়ে পড়ছে। গাজার পুরুষদেরকে, গাজার কথা না হয় বাদই দিলাম, গাজার কথা বাদ দিলাম, ওকে ঠিক আছে, গাজা ভূখণ্ড হামাসের, ঠিক আছে, ফিলিস্তিন পশ্চিম তীর, পশ্চিম তীর, পুরুষদেরকে ধরে নিয়ে হাত বেঁধে উলঙ্গ করে তারপরে হচ্ছে তাদের লজ্জাস্থানে আপনি পিটাচ্ছেন এবং সেটা ভিডিও করছেন। এই অত্যাচার যদি হয় পুরুষদের উপরে, নারীদের উপরে কি অত্যাচার হচ্ছে? এবং সেই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে আমি তাদের ফাঁসির আগে আমাদের সৈন্যরা যেন তাদের নিয়ে মজা করে সেটার জন্য অনুমতি চাই, অনুমতির দরকার আছে? আর এইরকম একটা রাষ্ট্রের পক্ষে আবার কথা বলে, হ্যাঁ এরা তো, এদের তো এই অধিকার, ওই অধিকার, ওই দোষ, সেই দোষ। এই বিশ্বে আমরা আছি, আপনার পরবর্তী জেনারেশনকে এই ইতিহাস আপনার বলতে হবে। এই ইতিহাস আপনি বইয়ে পাবেন না, এই ইতিহাস, এই ঘটনা আপনি পরবর্তীতে সার্চ দিলেও পাবেন না। আপনি বলতে পারেন যে হ্যাঁ এআই আসছে, আমার সন্তানরা হচ্ছে, তখন আমরা এখন যত কষ্ট করে তথ্য পাচ্ছি তারা আর এত কষ্ট করবে না, তারা এর চেয়েও বেশি কষ্ট করবে, এই তথ্য তারা পাবে না। এই যে আমি সরার কথা বলতেছি, আপনাদেরকে যতটুকু জানাচ্ছি বা আরো বা ভিন্নভাবে যতটুকু জানতেছেন, পরবর্তী প্রজন্মকে স্পষ্ট করে সঠিকভাবে এই তথ্যগুলো দিতে হবে তাদেরকে, সেইভাবে তাদেরকে বড় করতে হবে, জানাতে হবে যে এটা হচ্ছে রিয়ালিটি। তোমাকে যদি সারা বিশ্ব বলে যে এটা সঠিক না, তোমার এটা জানার কোনো, এটা বিশ্বাস করার কোনো দরকার নেই। কারণ বিশ্বর সিস্টেমটাকে ওইভাবে তৈরি করা। এই যে একটু আগে আমি যে তথ্যটা বললাম নাকবানিয়া, উইকিপিডিয়ার তথ্য। আপনি অন্য কোনো একটা দেশ ঘটনা সম্পর্কে এরকম সার্চ দেন না, মনে করেন হলোকস্ট দিবস, আমি নাকবানিয়া উইকিপিডিয়া গতকালকে মনে হয় সার্চ দিয়েছিলাম যে দেখি টোটাল তথ্যটা কি। সে পুরো যে তথ্যটা শেয়ার করেছে সেটার মধ্যে এইখানে যে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল আক্রমণ করেছে বা ইসরায়েলি সশস্ত্র এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আক্রমণ করে, তখন তাদেরকে পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, তারা যে আক্রমণ করেছে এই কথাই নাই। কথাটা হচ্ছে তাদের যে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় ফিলিস্তিনে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, এটাকে উদযাপন করার জন্য বা এটাকে হচ্ছে স্মরণ করার জন্য নাকবা দিবস স্মরণ করা হয়। নাকবা দিবসে কি কি করা হয়, নাকবা দিবস কোথায়, নাকবা দিবস কোন কোন দেশে কিভাবে পালন হয়েছে, কত লোক সেখানে জমা হয়েছে, এখনো কিভাবে পালন হয়, 2016 সালে কিভাবে পালন হয়েছে, 2006 সালে কিভাবে পালন হয়েছে, 2001 সালে কিভাবে পালন হয়েছে, 1996 সালে এই নাকবা দিবসকে কে প্রথম, মানে এটার আসল ঘটনাটুকু বাদ দিয়ে সব বলা হচ্ছে। এইভাবে আপনাকে তথ্য দেওয়া হয় এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি রিসার্চ করে ডক্টরেট হচ্ছে, ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন। আপনি খুঁজেই পাবেন না কোনো জায়গায়। কিরে ভাই এই তথ্য কোথায়? আমরা তো অপতথ্যের বিরুদ্ধে লড়াই করি, আমরা ফ্যাক্ট চেকিং করাই, অপতথ্যের বিরুদ্ধে লড়াই করাই, অপতথ্যের বিরুদ্ধে লড়াই করতে শিখাই। শিখতে হবে আপনার, এটা একটা বড় লড়াই বর্তমানে। আগে ছিল যে কলমের মাধ্যমে লড়াই, সেটা কি, সেটা হচ্ছে আপনি লিখবেন। আর এখন কি, এখন প্রচুর পরিমাণে জিনিস লেখা আছে, সেটার মধ্যে থেকে সঠিকটা বের করবেন। আরেকটা কি, আরেকটা হচ্ছে লেখা মুছে দেওয়া হচ্ছে।
আগে হচ্ছে বই পুড়িয়ে ফেলা হতো, এখন কি অনলাইন থেকে তথ্যগুলোকে হাইড করা হচ্ছে এবং এটার জন্য শত শত কোম্পানি কাজ করছে। আপনি আমি কি করছি? কে মুনাফেক? কার দোষ কি? কার ঘাড়ে কি? সবাই করছেন, এটা ঠিক আছে। যা হোক, এখন এই যে অবস্থায় আমরা আছি, এই জায়গাতে দেখেন হরমুজ নিয়ে অনেক আলোচনা আরো হবে। হ্যাঁ, হরমুজের বিশ্বের অর্থনৈতিক গুরুত্ব, তারপরে এই গুরুত্বের ক্ষেত্রে হচ্ছে ইরানের গুরুত্বটা কি, ইরান হরমুজ প্রণালীতে আটকে রাখলে কি হবে, সাবমেরিন কেবলে আটকে রাখলে কি হবে, সাবমেরিন কেবলে আক্রমণ করলে কি হবে। কিন্তু আমি এখনো পর্যন্ত যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এই অঞ্চলের যুদ্ধ এখনো পর্যন্ত শুরু হয়নি। এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে রিহার্সেল। আর এই রিহার্সেলের উপরে ভিত্তি করে বিভিন্ন দেশ তাদের যদি ঘুম ভাঙে তাহলে প্রস্তুতি নিবে, আর যদি ঘুম না ভাঙে তাহলে সে ঘুমিয়ে ঘুমিয়ে অন্যের পা চাটতে থাকবে। আপনি দেখেন আমেরিকায় বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তার দায়িত্ব মোটামুটি পালন করেছেন, কি ইরানের উপরে ফার্স্ট আক্রমণ করা, অর্থাৎ ইরানকে আক্রমণ না করার যে একটা ডক্ট্রিন আমেরিকার ছিল সেটাকে তিনি ধ্বংস করে দিলেন, শেষ, ফার্স্ট আক্রমণ। আগামী 2 বছর পর ট্রাম্প ক্ষমতায় থাকবে না, অন্য কেউ আসবে, এবং অন্য কেউ আসলে এই মধ্যপ্রাচ্যে নতুন করে শত্রু মিত্রের সংজ্ঞা হবে, এবং সেই যে নতুন করে শত্রু মিত্রের সংজ্ঞা হবে সেই সংজ্ঞায় প্রধান নির্ণায়কের ভূমিকা পালন করবে কে? ইসরায়েল। এখন সেই জায়গাতে গিয়ে আমি মনে হয় আজকে থেকে কমপক্ষে মানে এই গাজা যুদ্ধ শুরুর আগে বা ইউক্রেন যুদ্ধ শুরুর আগে অথবা পরপরই একটা কথা বলেছিলাম যে কেন যেন আমার কাছে মনে হচ্ছে সবাই 2030 সালের পরের সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ এই অঞ্চলে যতগুলো দেশ দেখবেন সবারই হচ্ছে সামরিক যত হচ্ছে মানে ফাইনাল ডিসিশন বা ফাইনাল যে হচ্ছে তাদের মানে যেই জায়গায় তারা পৌঁছে যাচ্ছে যে আমার সেনাবাহিনী 2030 সালে এই এভাবে প্রস্তুত হবে, আমার সেনাবাহিনী 2032 সালে এইভাবে প্রস্তুত হবে, আমার সেনাবাহিনীর এই অস্ত্রগুলো দরকার, একেবারে লেটেস্ট টেকনোলজির যে সফিস্টিকেটেড অস্ত্র দরকার সেটা আমরা পাচ্ছি 2035 সালের মধ্যে। এই যে জিনিসটা মানে 30 থেকে 35-এর মধ্যে একটা প্রস্তুতি, এবং 35-এর পরে বড় ধরনের একটা সংঘাত। সুতরাং এই যে জিনিসগুলো দেখতেছেন এটাকে শুধুমাত্র অমুকে জিতেছে, অমুকে হেরেছে, অমুকে এতটুকু করেছে, অমুকে এতটুকু ছাড় দিয়েছে, এটার উপরে ভিত্তি করে শুধুমাত্র দেখলে হয়তোবা ওই ভবিষ্যতে যেটা আসছে সেটা দেখা যাবে না, নাও হতে পারে, না হলে আমি মিথ্যা প্রমাণিত হব, কোনো সমস্যা না। আমি তো আর সত্য প্রমাণিত হতে চাই না, মিথ্যা প্রমাণিত হতে চাই না। এটাকে বলা হয়, দেখেন এটা অনেক সময় এরকম হয় যে ভাই আপনি তো এটা বলেছিলেন, এটা ঘটে না, ওটা বলেছিলেন, ওটা ঘটে নাই। আমাদের হচ্ছে একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, সেটা হচ্ছে কি যে আমরা কি করি, আমরা হচ্ছে পড়ালেখা করি, একটা বাক্য পড়ার পরে আপনি একভাবে বুঝছেন, আমি অন্যভাবে বুঝছি, এবং এই বোঝাটা কিসের উপরে হয়? যেমন ধরেন ইনফরমেশন, আপনিও ইনফরমেশন নিচ্ছেন, আমিও ইনফরমেশন নিচ্ছি, দুজন একই জায়গা থেকে ইনফরমেশন নিচ্ছি, একই ক্লাসে পড়ছি, একই টিচারের কাছ থেকে একই বই পড়তেছি। এখন আপনি তার কাছ থেকে ওই জিনিসটা, ওই বইটা পড়ার পরে আপনার আরো যে তথ্য আপনি এর আগে পড়েছেন, পড়ালেখা করে আপনি আপনার যে একটা আকল বা মেধাটাকে তৈরি করেছেন, সেই মেধাটা দিয়ে এই ইনফরমেশনটাকে আপনি মূল্যায়ন করছেন। মূল্যায়ন করা, ইনফরমেশন আপনার মেধা দিয়ে মূল্যায়ন করা, এরপরে হচ্ছে আপনার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা, যে জিনিসগুলো আপনি দেখেছেন বা দেখার মতো করে পড়েছেন, এই তিনটা জিনিসকে এক করে আপনি একটা স্টাডি করছেন, সেই স্টাডির একটা ফলাফল আপনি বের করছেন যে আমার কাছে মনে হচ্ছে এটা, যেটাকে আমরা কি বলি, রিসার্চ বলি, ডক্টরেট
করে না, রিসার্চ করে, থিসিস পেপার তৈরি করে কিসের উপরে? একটা ঘটনাকে আপনিও জানেন আমিও জানি, কিন্তু সে তার তথ্য, মেধা, বুদ্ধি, বিবেক এবং অভিজ্ঞতা এগুলোর উপরে ভিত্তি করে সে ওটাকে ওইভাবে মানে সামনে নিয়ে আসে এবং সে বলে যে এটা সঠিক হতে পারে, নাও হতে পারে, আপনি এটাকে মানে ইয়া করতে পারেন, এবং এটাই যে হচ্ছে একেবারে ধ্রুব সত্য বিষয়টা সেরকম না। কিন্তু আমাদেরও এই বিষয়গুলো এরকম, যে যেগুলো আমরা বলি যে এরকম এরকম হতে পারে, কেন? কারণ ওইখানে এটা করছে, ওইখানে এটা করছে, ওইখানে এটা করছে, এই ঠিকানা এটা করছে, এই 4টা জিনিসকে মিলে আমার কাছে মনে হচ্ছে এটা হতে পারে। আরেকজন বলবেন যে না, এই 4টার সাথে আরো 2টা আছে, ওই দুটোকে মিলালে এটা এই ঘটনা এখানে না ওইখানে ঘটবে, হতে পারে। আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন বইটা পড়লে হচ্ছে আমরা বিশ্বের এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবো, কোন বইটা পড়লে আমি হচ্ছে এই কি বলে মধ্যপ্রাচ্যের এই জিনিসগুলোকে খুব ভালোভাবে হচ্ছে গবেষণা করতে পারবো। আমার কাছে ওরকম কোনো বই নাই। হ্যাঁ, বলতে পারেন ভাই তাহলে আপনি তো বই পড়েন না, বলতে পারেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা বই পড়ে, পুরোপুরি একটা বই পড়ে একেবারে হচ্ছে ওটার উপরে পুরো ইয়া হয়ে যাবেন, কি বলে মানে এক্সপার্ট হয়ে যাবেন, এটা সম্ভব না। আপনার পড়তে হবে হচ্ছে ওইটার সাথে বিভিন্ন অ্যাঙ্গেলের যে ইনফরমেশনগুলো সেটা, এবং সেটাকে আপনার বিশ্লেষণ করার মতো অভিজ্ঞতা এবং যোগ্যতা আগে অর্জন করতে হবে। তারপরে আপনি দেখবেন যে হ্যাঁ, ঘটনাগুলো আমার কাছে ইয়া হচ্ছে। যেমন যদি আপনি একজন ডাক্তারকে বলেন যে ভাই আপনি হার্ট সার্জারি কোন বইটা পড়লে আমি হার্ট সার্জারি একবার সবকিছু বুঝতে পারবো বা নিজেই করতে পারবো? সে কি বলবে? এটা সম্ভব না। আপনি আগে ডক্টরেট মানে ডাক্তারি শেষ করেন। তারপরে হচ্ছে আপনি এই কি বলে এই বিষয়ের উপরে হচ্ছে স্পেশাল ভাবে কাজ করেন বহু বছর। তারপরে আপনি হচ্ছে সেই স্পেশালিস্টের সার্টিফিকেট নেন। এরপরে হচ্ছে আপনি সার্জারিতে আস্তে, আস্তে যান বা সার্জারি যারা করছে প্রফেসরের আন্ডারে কাজ করেন। এরপরে আপনি যান। একটা প্রসেস। সবগুলোতে এরকম। যাই হোক, একদিক থেকে অন্যদিকে, অন্যদিক থেকে অন্যদিকে যাচ্ছে। এখন আম যেই জায়গাতে মাশাআল্লাহ, মাশাআল্লাহ! চমৎকার একটা কথা আমাদের এক দর্শক নিয়ে এসেছেন। তাকে থ্যাংক ইউ দেওয়াই দরকার। তিনি বলেছেন যে, আ এমন মিথ্যা কথা প্রচার করলে এমন একটা সময় আসবে যখন আপনার সংবাদ আর কেউ শুনবে না, তখন আপনার বড় ক্ষতি হয়ে যাবে। তা কেন আপনি ১ম এ সত্য প্রচার করুন। এজন্য আপনি ১ম এ সত্য প্রচার করুন। আমার একজন দর্শক বলছে। আমাদের বিভিন্ন ধরনের দর্শক আছে। অনেকে বলেন যে, "ভাই এই দর্শকের এই অ্যাম প্রশ্ন নিয়ে তারপরে আপনি নিজেকে ইয়া করেন কেন?" দেখেন, দর্শক তো দর্শকই। সবাইকেই হচ্ছে আমরা মূল্যায়ন করি। তো অনেক সময় দর্শককে অন্য দর্শকদের হাতে সোপর্দ করে দেয়া দরকার। আমি মাঝে, মাঝে এটা করি আরকি। হয় না এরকম? যে ধরেন অনেক অনেক সময় বাজারে হচ্ছে এই ধরা পড়ে। কি বলে এটাকে? উম ছিনতাইকারী ধরা পড়ে। তারপরে হচ্ছে ধরেন আমি ছিনতাইকারীকে ধরলাম। তারপরে হচ্ছে হাটে জনগণের উপরে ছেড়ে দিলাম। ভাই তোমরা এরে কি করা দরকার করো। তো এই দর্শকেরও আমি জনগণের উপরে ছেড়ে দিলাম। যে দর্শক বলছেন যে এমন মিথ্যা কথা প্রচার করলে একটা সময় আপনার সংবাদ আর কেউ শুনবে না। তখন আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং সত্যটা প্রচার করুন। যাই হোক, সত্য মিথ্যা প্রচার করার দায়িত্ব আমার না। সহজ কথা যেটা। যেটা ঘটতেছে সেটা বলতেছি। আ ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের উপরে হামলা চালিয়েছে এক দর্শক বলছেন। আরেক দর্শক বলছেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কি এমন মধু সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের মধ্যে কি এমন মধু পাইছে? আপনি কি মনে করেন? ভালো কথা বলছে। সুন্দর একটা প্রশ্ন। যে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের মধ্যে কি এমন মধু পাইছে? যে তাকে ছাড়া আর কেউ হচ্ছে তার মানে এমন এত প্রেম কেন রে ভাই? প্রশ্নটা একেবারে খারাপ না। আমার কাছে এটা মনে হয় যে ভাই এত প্রেম কেন? আর কারো সাথে সম্ভব না। ওকে ঠিক আছে। সৌদি আরবে তোমার ভালো লাগে না। চেহারা ভালো না, প্রেম করলা না। কাতারের সাথে করো। চেহারা ভালো। নাদুস-নুদুস লম্বা-টম্বা আছে। বাদ দিলাম। ওকে ঠিক আছে কাতারের একটু নাক-উঁচা, মানে টাকা-পয়সা এটা সেটা আছে, একটু আমেরিকার সাথে সম্পর্ক ভালো। হ্যাঁ, আবার ঐদিকে হচ্ছে মুসলিম বিশ্বেও একটু ইয়া আছে। ঠিক আছে, নাক-উঁচা ভালো। আর কেউ নেই? আছে তো। পাকিস্তানের সাথে?
ওকে ঠিক আছে, বুঝলাম পাকিস্তানের সাথে সৌদি আরবের অটোমেটিক একটা সম্পর্ক হয়ে গেছে, তার সাথে এখন আর প্রেম করা যাবে না। কুয়েত, ইরাক, ওমান, জর্ডান, তুরস্ক, মিশর, ভাই ইসরায়েলের সাথে কেন? প্রশ্নটা খারাপ না। এর কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মনে করছে এবং বিশ্বাস করছে যে সে যদি এই অঞ্চলে একটা আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হতে চায়, তাহলে এই ক্ষেত্রে একমাত্র এবং একমাত্র ইসরায়েলি হচ্ছে তার সবচাইতে বড় শক্তি। সিম্পল জিনিস। সংযুক্ত আরব আমিরাত যদি এই অঞ্চল বলতে কোন অঞ্চল? শুধুমাত্র হচ্ছে এই আরব দেশগুলো, উপসাগরীয় আরব দেশগুলো না, উপসাগরীয় আরব দেশগুলো, আফ্রিকা, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, বলকান অঞ্চল, এই জায়গাতে যদি সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী রাষ্ট্র হতে চায়, তাহলে ইসরায়েল ছাড়া আর কেউ নেই। এটা সে মনে প্রাণে বিশ্বাস করে এবং এটার জন্যই কাজ করে। এখন আপনি ইয়া করেন। ভাই আপনার কি মনে হয় যে ওসমানীয় যে সাম্রাজ্য ছিল তারা কি ভালোবাসার মাধ্যমে দখল করেছে না হত্যাকাণ্ডের মাধ্যমে দখল করেছে? আজ যদি আমাদের বাংলাদেশের শক্তি থাকতো, আমরা নিশ্চয়ই মিয়ানমারে আক্রমণ করতাম। আমি জানি না আপনি কোনটার সাথে তুলনা করতে চাইছেন, তবে যুদ্ধ একটা রাষ্ট্রের জন্য অবশ্যম্ভাবী একটা জিনিস। রাষ্ট্র যুদ্ধ করবে, যুদ্ধ করলে মানুষ মারা যাবে, এটাও বাস্তব। কিন্তু যুদ্ধের নিয়ম কানুন মেনে, যুদ্ধের কিছু আন্তর্জাতিক এবং ইউনিভার্সাল কিছু নিয়ম আছে, সেই নিয়ম কানুন মেনে আপনি যুদ্ধ করবেন। যেমন ধরুন, আপনি ইসরায়েল আজকে যেই কাজগুলো করছে, এটাকে আপনি এই কোনোটার সাথে তুলনা করতে পারবেন না যে ভালোবাসার মাধ্যমে দখল। ভালোবাসার মাধ্যমে ওসমানীয়দের কথাই আপনি যেহেতু জিজ্ঞেস করেন, বললাম কিছু কিছু জায়গা আছে ভালোবাসার মাধ্যমে সে দখল করেছে, কিছু কিছু জায়গা আছে সে জোর করেছে। এখন আপনি এটাকে দখল বলবেন না বিজয় বলবেন? যেমন ধরুন, ইংরেজরা ভারত বিজয় করেছে আমরা বলি, বা ইংরেজরা বলে যে তারা ভারত বিজয় করেছে। পর্তুগিজরা হরমুজ প্রণালীকে দখল করতে এসেছে, তারা বলছে বিজয় করেছে। কিভাবে বিজয় করেছে? হরমুজ প্রণালীতে তারা যেই হরমুজ সালতানাত ছিল, সেই সালতানাতের সুলতান এবং সৈন্যবাহিনীকে পরাজিত করে তাদেরকে ওখান থেকে পুরোপুরি তাড়িয়ে দিয়ে হরমুজ প্রণালীর পুরো দখল নিয়েছে তারা। আরেকটা হচ্ছে যে আপনি কোনো একটা অঞ্চলে গেলেন, ওই অঞ্চলে আঞ্চলিক শাসক আছে, আঞ্চলিক শাসকের সাথে আপনি বসলেন যে তুমি এই 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 কাজগুলো করতেছো, আমার কাছে খবর আসছে তুমি তোমার জনগণের উপরে বা হচ্ছে মুসলমানদের উপরে এই ধরনের অত্যাচার করতেছো, তুমি যদি বন্ধ করো তাহলে তোমার সাথে আমার চুক্তি হবে, যদি বন্ধ না করো তোমাকে আমি শাস্তি দেব। সে বললো ঠিক আছে, আমি তোমার সাথে চুক্তি করবো। কিভাবে? আমার অধীনে থাকবা, এই আইনগুলো মানবা, খাজনা দিবা, কোনো সমস্যা নেই। আপনি কোনটাকে, এবং তুমি এখানে শাসন করবে, তোমার লোকেরা তুমিই শাসন করবা। এই যতগুলো আরব দেশ অটোমানদের অধীনে ছিল, কোনো আরব দেশে কিন্তু অটোমানরা সরাসরি গিয়ে এখান থেকে ইস্তাম্বুল থেকে গিয়ে তারপরে হচ্ছে এখান থেকে সে শাসন করতে পাঠানো। তুমি আরব দেশে আছো, ওকে ঠিক আছে, মিশর তোমার অধীনে ছিল, ওকে ঠিক আছে, আমার সাথে তুমি হচ্ছে জাস্ট যে আমার অধীনে আছো এটা মেনে নাও, তুমি এখানে বসে চালাও। সৌদি আরব, মক্কা মদিনা, ফিলিস্তিন, আরব, তুমি এখানে চালাও। তোমার এটার জন্য যদি সাপোর্ট লাগে, সৈন্য লাগে, আমি সৈন্য দেব, কিন্তু তুমি চালাও। যা হোক, এটা আজকে আমাদের আলোচনার বিষয় না, এজন্য এখানে অতিরিক্ত যাচ্ছি না।
প্রশ্ন একজনে করেছেন, হরমুজ বন্ধের কারণে ওমানে গরু ছাগলের দাম অনেক বেড়ে গেছে। সুদান এবং সোমালি থেকে জাহাজে পশু আসতে পারছে না, এক দর্শক বলছেন। এক দর্শক বলেছেন, সরোয়ার ভাই আপনি কি ভয় পান না নাকি সেফ জোনে থাকেন? ভাই আমার জোনটা হচ্ছে সেফ জোন। আমার বাসার চারিপাশে হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, বুঝছেন? এজন্য আমি ভয় পাই না। ভালো প্রশ্ন। ভাল লাগছে। প্রশ্নটা ভাল লাগছে। তো আমি ভাই এগুলো জানি না আসলে। হয়তোবা দেখা গেছে যে আমি ভয় পাচ্ছি, কিন্তু হয় না যে মানে বাচ্চারা ওটার থেকে যে ভয় পাইতে হবে সেটাই সে বুঝতেছে না। বাচ্চারা অনেক সময় আগুন মুখে দেয় না, সে কি সাহসের কারণে দেয়? সে যে ওইটার থেকে ভয় পাইতে হবে সেটাই বুঝতেছে না। হয়তো আমি এরকম হতে পারে যে এইটার থেকে যে আমার ভয় পাইতে হবে এটাই হয়তো এখনো পর্যন্ত বুঝতেছি না। এরকম হতে পারে। দর্শক বলেছেন, আপনার আলোচনা অত্যন্ত সুন্দর। আপনার আলোচনাগুলো মন দিয়ে শুনি। আরবদের ইতিহাসগুলো আরো হৃদয় বিদারক। আমরা চাই আপনি আমাদের সন্তানদের জন্য একটা বই লিখে দিবেন। ভাই না, বই লেখা আমার দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে এই ওই যোগ্যতা আমার নাই। ভাই আমরা বাংলাদেশী, তা আমাদের জন্য এখন কি করা শুরু করেছে? আজকে মসজিদের ব্যাপারটা আগের মসজিদে এখন ঘোষণা করেছে। ওনারা কি দেখতেছেন কি আমি জানি না, এটা কি নিয়ে আলোচনা করছেন। রাতের খাবার শেষে কমেন্ট করতে গিয়ে মনে হচ্ছে আরব আমিরাতে ইসরায়েল হামলা করেছে। আগামীর মুসলিম বিশ্বের সুপার পাওয়ার হতে যাচ্ছে তুরস্ক। আপনার আলোচনা শুনে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে। ভাই এত কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমেরিকার কাছে ঘাঁটি দেয়া কি সত্যি চূড়ান্ত? আশা করি একটা মন্তব্য করবেন। আমি জানি না এই ব্যাপারে। আমি জানি না কেউ আপনার মতো করে মধ্যপ্রাচ্যের ঘটনা এভাবে বিশ্লেষণ করে কিনা। তবে আপনার বিশ্লেষণ শুনে আমি সত্যি বাংলাদেশ থেকে ফিল করি আমি আরব দেশকে স্বচক্ষে দেখছি। এটা আমার কাছে আরো কয়েকজন বলেছেন যে হচ্ছে আপনি ওখানে বসে মনে হয় ওই যে এক ছিলেন, কমেন্টেটর ছিলেন ইউটিউবে, ওনাকে আমি কোনো চিনতাম না আরকি। একদিন হয়তো আমার সামনে আসছে যে উনি বলছিলেন যে সরোয়ার তো হচ্ছে ওই তুরস্কে বসে, বসে হচ্ছে খেলা দেখার মতো গ্যালারিতে বসে দেখে আর হচ্ছে সে ওখান থেকে ধারাভাষ্য দেয়। আমরা সেই ধারাভাষ্য শুনি। তো কিছুটা এরকম আসলে এখান থেকে অনেক কিছু এভাবে দেখা সম্ভব যদি আপনি দেখতে চান। আর যদি দেখতে না চান তাহলে সেটা কঠিন। তবে তুরস্ক থেকে উম অনেক কিছু জানা এবং দেখা সম্ভব। এই সুযোগটা হয়েছে। এই সুযোগটা হয়তো এই সুযোগটা সদ্ব্যবহার করছি। মানুষের কাছে হচ্ছে তথ্যগুলো দিচ্ছি। কিন্তু এতে যে কষ্ট হচ্ছে না, এতে যে বিভিন্ন ধরনের কি বলে চাপে পড়ছি না, বিভিন্ন ধরনের উম কত ধরনের চাপ যে সহ্য করতে হচ্ছে সেটা তো বলে লাভ নাই। তারপরেও আ দেখা যাক কতদিন করা যায়, কতদিন আগানো যায়, কতদিন কন্টিনিউ করা যায়। বিভিন্ন ধরনের চাপ আছে। বুঝছেন? এই ধরনের কাজগুলো সহজ না, এটা ঠিক। যারাই করে। হোক সেটা ইউটিউবিং করা, হোক সেটা কোনো ঘটনা নিয়ে বিশ্লেষণ করা এবং সেটা কন্টিনিউ করা। এবং এই সমস্ত চাপের কারণেই দেখবেন যে হচ্ছে সরোয়ার প্রফেশনালি আগাতে পারছে না। যাই হোক এই কথাটা আবার সবাইকে বইলেন না। আজকে শেষ করব। শেষ করার আগে আমাদের ফ্যাক্ট চেকিং কোর্সের একটা অ্যাড দিয়ে নেই। আমাদের ফ্যাক্ট চেকিং কোর্সের আগামী ক্লাসটা ঈদের পরে শুরু হবে। যারা ভর্তি হতে চান তারা আমাদের এই লাইভের শেষে ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে ওই ফ্যাক্ট চেকিং কোর্সের তথ্যগুলো পাবেন। সেখান থেকে আপনি নিজে নিতে পারেন, সন্তানদের জন্য এটা করাতে পারেন অথবা বন্ধু-বান্ধবের মধ্যে